আজকে মেনলি দুটো কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। আমাকে একজন জিজ্ঞেস করেছিলেন যে সেভিংস অ্যাকাউন্টে ম্যাক্সিমাম কত টাকা রাখা উচিত। আর সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে 40,000 টাকা প্রতি মাসে স্যালারি পাই, আনম্যারিড, কিন্তু মাসের শেষে বুঝতে পারি না টাকাগুলো যায় কোথায়, কিছুই বাঁচে না ইনভেস্ট করার মতো, কী করব। তো প্রথম কোয়েশ্চেনটাতে আসি, কিন্তু তার আগে একটা বলি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এই ইনফরমেশনগুলো আপনাদের জন্য আমি আনি, সেগুলো করার জন্য একটা মোটিভেশন লাগে। তো আপনারা সাবস্ক্রাইব করলে আমি মোটিভেশন পাই এই ভিডিওগুলো বানানো। চলুন শুরু করা যাক। তো যেটা বলছিলাম, ফার্স্ট কোয়েশ্চেন যে সেভিংস অ্যাকাউন্টে ম্যাক্সিমাম কত টাকা রাখা উচিত। সেভিংস অ্যাকাউন্ট জেনারেলি এই ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্টে যা টাকা থাকে তার এগেনস্টে রিটার্ন দেয় ওই 2.5 থেকে 4% মধ্যে ঘোরাফেরা করে, ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ভ্যারি করে। তাহলে সুতরাং আপনি যদি আপনার টাকা সেভিংস ব্যাঙ্কে রাখেন, ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখেন, তো এটা অন অ্যান অ্যাভারেজ এই 2.5% টাকা কামাচ্ছে, 2.5 থেকে 3%। আর সেখানে জিনিসপত্রের দাম মিনিমাম 6 থেকে 7% হারে বাড়ছে, কিছু কিছু ক্ষেত্রে তো 10%, 20% হারে বাড়ে। তার মানে বুঝতে পারছেন প্রতি মুহূর্তে আপনি যে টাকাটা সেভিংস অ্যাকাউন্টে রাখছেন সেটা ডিভ্যালিউড হচ্ছে, সেই টাকাটা তার ক্ষমতা হারাচ্ছে দিনকে দিন। এবার আসি যে ম্যাক্সিমাম কত টাকা রাখা যায়। এটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলবো। ক্যালকুলেশন তো অনেককে অনেক কিছু বলবে, কিন্তু নিজেদের জীবনে নিজেদের সিচুয়েশন অনুযায়ী অনেক এক্সপিরিয়েন্স হয়, আমি সেখান থেকেই আপনাদেরকে এই অ্যাডভাইসটা দেবো। কারণ আমি ভুক্তভোগী, আমি ভুগেছি, তাই আমার ক্রেডিট কার্ড আছে, প্লাস আমার এমার্জেন্সি ফান্ড আছে, স্টিল আমি একটু প্রবলেমে ফেসেছিলাম একবার। সেই থেকে আমি এটা ঠিক করে রেখেছি যে টোটাল আপনার, ধরুন আপনি আর আপনার ওয়াইফ, আপনার ওয়াইফের অ্যাকাউন্ট মিলিয়ে যেন 1 লাখ টাকা লিকুইড ক্যাশ আপনার সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকে। দেখুন কিছু কিছু ক্ষেত্রে সবসময় ক্যালকুলেশন চলে না। আজকে যদি হঠাৎ করে কোনো এমার্জেন্সি চলে আসে, তাহলে এইটা এমন একটা মিনিমাম টাকা যাতে আপনার ছোট থেকে মাঝারি দরকারও, মানে মাঝারি রকমের যদি এমার্জেন্সি হয়, আপনি তাতে একটা সুন্দরভাবে সেটাকে হ্যান্ডেল করতে পারবেন। অনেকে, আমি নিজেও বলি, আমারও টাকা লিকুইড ফান্ডে রাখা আছে, কিন্তু লিকুইড ফান্ড থেকেও টাকা তুলতে একদিন সময় লাগে, তাও সেটা যদি ওয়ার্কিং ডের মধ্যে হয়। ধরুন এরকম কখনো সিচুয়েশন হলো আপনার শনিবার দিন টাকাটা দরকার পড়লো, আপনি শুক্রবার দিন যদি টাকা তুলেও নেন, তাহলে সেটা ঢুকতে ঢুকতে সোমবার হয়ে যাবে। তাহলে ইন দ্য মিন টাইম আপনাকে শুক্র, শনি, রবি এই 3 দিনের মধ্যে সে আপনাকে লোকের কাছে ধার করতে হবে। তো বেস্ট মিনিমাম 1 লাখ টাকা রাখুন, এরপরে আপনি বাকি টাকা লিকুইড ফান্ডে বা এমার্জেন্সি ফান্ডে, এফডিতে রাখতেই পারেন। এবার আসি নেক্সট কোয়েশ্চেন। প্রতি মাসে 40,000 টাকা স্যালারি পাই, আনম্যারিড, কিন্তু মাসের শেষে বুঝতে পারি না টাকাগুলো কোথায় যায়, কিছুই বাঁচে না ইনভেস্ট করার জন্য। ওকে, তাহলে 40,000 টাকা স্যালারি, তার উপর আনম্যারিড, সুতরাং অ্যামাউন্টটা কিন্তু খুব একটা কম নয়। কারণ ফ্যামিলি নেই ধরে নিচ্ছি, তাহলে 40,000 টাকা স্যালারিটা মাসের শেষে কিছু থাকছে না, মানে কোথাও তো একটা মিসম্যানেজমেন্ট হচ্ছে টাকার। চলুন আজকে আপনাকে এমন একটা সলিউশন দেওয়ার আমি চেষ্টা করব যে আপনি একটা দুর্দান্ত সেভিংস তৈরি করতে পারবেন। প্রথমে ফার্স্ট যে পয়েন্ট, সেটা হচ্ছে প্রথমে আপনি 3টে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলুন। ধরুন একটাতে আপনি অলরেডি স্যালারি পান, এছাড়া আর 2টো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার থাকা উচিত। একটা হচ্ছে ফর স্পেন্ডিং, আর একটা হচ্ছে ফর ইনভেস্টিং, ঠিক আছে। এবার যে স্যালারিটা আসবে সেটাকে আপনি 3টি ভাগে ভাগ করবেন। ফার্স্ট নিড, মানে যেগুলো আপনার লাগবেই প্রতি মাসে, যেমন ধরুন আপনি কোথাও ভাড়া থাকেন, বাড়ি ভাড়া, ইলেকট্রিকের চার্জ, ফোনের রিচার্জ, আপনি যদি বাইকে যাতায়াত করেন বা আপনার যদি গাড়ি থাকে সেই গাড়ির ফুয়েলের খরচা, সমস্ত, মানে যেগুলো আপনার লাগবেই সেটাকে বলছে নিড। আরেকটা হচ্ছে ওয়ান্ট, মানে যেটা আপনি আপনার খরচ করতে ইচ্ছে করে, মানে ধরুন উইকেন্ডে আপনি কোথাও খেতে গেলেন বা কোথাও সিনেমা দেখতে গেলেন, বা আপনি নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমে সাবস্ক্রিপশন নিয়ে রেখেছেন, বা আপনি কোনো কিছু ফোন কিনতে চান, বা হোয়াট এভার এলস, আপনি কোথাও ঘুরতে যেতে চান, তো সেইগুলো পড়ছে ওয়ান্টের মধ্যে। আর এরপরে থাকবে ইনভেস্টমেন্ট, যেই টাকাটা এবার থাকছে সেটাকে আপনি ইনভেস্ট করা। তো এবার আপনি আপনার স্যালারিটাকে একটা রেশিওতে ভাগ করবেন, 50-30-20। 50-30-20, 50% আপনার নিডের চলে গেল, যা আপনার যেগুলো সার্ভাইভালের জন্য লাগে। 30% চলে গেল ওয়ান্ট, মানে যেটা আমি বললাম যেগুলো আপনার ইচ্ছে অনুযায়ী আপনি সেগুলো কিনতে চান। আর 20% হচ্ছে ইনভেস্টমেন্ট, ঠিক আছে, যেটা আপনি প্রতি মাসে ইনভেস্ট করবেন। তো এবার আপনার এই 20% মানে আপনার স্যালারি অনুযায়ী ওই 8,000 টাকা মতো হচ্ছে। আমি আপনাকে বলবো, স্যালারি যখনই আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে, আপনি 8,000 টাকাটাকে সঙ্গে সঙ্গে ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করুন। এখন ইউপিআইয়ের জন্য অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফার করা জাস্ট 1 সেকেন্ডের কাজ। তাহলে আপনি ওই 8,000 টাকাটাকে আগে ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করুন এবং সেটাকে টাচ করবেন না, ঠিক আছে। এরপরে বাকি যে টাকাটা আপনার থাকছে সেখানে আপনি গিল্ট ফ্রিভাবে আপনি স্পেন্ড করুন, ঠিক আছে। এবার ধরুন যদি কোনো মাসে আপনার ওই স্পেন্ডিং অ্যাকাউন্টে টাকা বেঁচে গেল, তাহলে সেটাকে কী করবেন, ওই ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে আবার ট্রান্সফার করে দেবেন, ঠিক আছে। এবার এখানে 2টো পয়েন্ট আমি আপনাকে বলে রাখি, সেটা হচ্ছে যে কোনো ইনভেস্টমেন্ট শুরু করার আগে সেই ইনভেস্টমেন্টটাকে প্রোটেক্ট করতে হয়। কীভাবে? তার জন্য ফার্স্ট হচ্ছে এমার্জেন্সি ফান্ড নেসেসারি। ধরুন আজকে আপনি কোনো কারণে যদি আপনি প্রাইভেট সেক্টরে চাকরি করেন, যদি কোনো কারণে আপনার চাকরি চলে যায়, বা এমন কিছু সিচুয়েশন হলো আপনি
1 বছরের জন্য কাজ করতে পারলেন না বা 6 মাসের জন্য আপনি বাড়িতে বসে গেলেন, তাহলে সেই মুহূর্তে আপনার যে খরচ সেইটা চালানোর জন্য একটা এমার্জেন্সি ফান্ড দরকার। ঠিক আছে, সেইটা মিনিমাম আপনার 6 মাসের টাকা, ম্যাক্সিমাম 1 বছরের টাকা আপনার সেটা সিম্পল এফডিতে থাকা খুব প্রয়োজন। তাহলে আপনার যা প্রতি মাসে নিডের যা খরচা, সেই নিড ইন্টু 6 মান্থস বা 12 মান্থস আপনি ক্যালকুলেট করে সেটাকে এমার্জেন্সি ফান্ডে রাখুন। তারপরে নিন হেলথ ইন্স্যুরেন্স। যতই আপনি আনম্যারিড হন না কেন, হেলথ ইন্স্যুরেন্স ইজ ইম্পর্টেন্ট, কারণ আপনার যা সেভিংস আপনি করবেন এক রাতের হসপিটাল বিল সেটা পুরোটা নিয়ে চলে যেতে পারে। তাহলে হেলথ ইন্স্যুরেন্স খুব দরকার। এবং টার্ম ইন্স্যুরেন্স খুবই ইম্পর্টেন্ট আপনার ফ্যামিলিকে প্রোটেক্ট করার জন্য। ধরুন আপনার উপর আপনার বাবা মা হোক বা ভবিষ্যতে যদি আপনি বিয়ে করেন সেক্ষেত্রে আপনার ওয়াইফ হোক, যাই হোক আপনার ফ্যামিলি যারা আপনার উপর ডিপেন্ডেন্ট, তাদের কথা ভেবে একটা টার্ম ইন্স্যুরেন্স নেওয়াটা প্রচণ্ড ইম্পর্টেন্ট। তাহলে এইগুলো আপনাকে প্রোটেক্ট করবে, এগুলো হচ্ছে প্রোটেকশন। এইগুলো যখন আপনার হয়ে যাবে তারপরে ওই 8,000 টাকাটাকে আপনি এসআইপিতে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন। ঠিক আছে, কীভাবে ইনভেস্ট করবেন সে বিষয়ে যদি জানতে চান কমেন্ট সেকশনে জানান, আমি ডিটেলসে ভিডিও বানাবো। কিন্তু এসআইপি স্টার্ট করুন এবং সেটা যদি লং টার্মের ক্ষেত্রে করেন দুর্দান্ত একটা সেভিংস আপনার জেনারেট হবে। আশা করছি ব্যাপারটা ক্লিয়ার হলো, আমাকে জানাবেন। আর আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট সেকশন খোলা আছে, কমেন্ট করুন। থ্যাংক ইউ।